আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ভেক্টর অধ্যায়ের 99 পর্যন্ত বোর্ড পরীক্ষার জ্যামিতিগুলো ছিল। আজকে আমরা দেখব 100 নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো। আমরা যদি সকল অধ্যায়ের বোর্ড পরীক্ষার এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তাহলে কিন্তু বোর্ড পরীক্ষায় 25 থেকে 25 মার্কে তুলতে পারবো। 100 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দেওয়া রয়েছে ভেক্টর দৈর্ঘ্য লব্ধির মান কত। আমরা জানি যে পি ভেক্টর সমান দেওয়া রয়েছে এবং কিউ ভেক্টর সমান দেওয়া রয়েছে। ভেক্টর দুটির লব্ধির মান চেয়েছে। যদি ভেক্টর দুটির লব্ধির মান যদি চেয়ে থাকে তাহলে ভেক্টর দুটিকে আমাদের যোগ করতে হবে। আমরা যদি ধরি যে লব্ধি আর যদি ধরে নেই তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো পি ভেক্টর প্লাস হচ্ছে কিউ ভেক্টর। আর এই সেক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে 2i এবং একটি i রয়েছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 3i। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো 3j, তারপর আমরা লিখবো -k। এটি কিন্তু হচ্ছে লব্ধি ভেক্টর। এই লব্ধি ভেক্টর মান চেয়েছে, যদি মান চায় তাহলে আমরা লিখতে পারবো মডুলাস r এবং মান হচ্ছে i এর সহগের বর্গ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3 3 9 প্লাস হচ্ছে j এর সহগের বর্গ, সেক্ষেত্রে হচ্ছে 3 3 9 প্লাস হচ্ছে k এর সহগের বর্গ। আমরা যদি দেখি যে k এর সহগের বর্গ, k এর সহগ হচ্ছে -1 কে যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে কিন্তু আমরা 1 পাবো। সেক্ষেত্রে আমরা যেটা পাবো, আমরা পাবো √19, অর্থাৎ ক নাম্বার যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। 101-এ বলা রয়েছে পি ও কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কোনটি। আমরা যদি দেখি যে পি ও কিউ এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর যদি বলা থাকে তাহলে আমরা যে ভেক্টরটি পেয়েছি লব্ধি, সেই লব্ধি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ সমান্তরাল একক ভেক্টর ক্ষেত্রে আমরা জানি যে যে লব্ধিটি পাবো ভেক্টরের, সেক্ষেত্রে আমরা এই লব্ধিটি আমরা পেয়েছিলাম 3i প্লাস পেয়েছিলাম 3j মাইনাস আমরা কি পেয়েছিলাম একে আমরা তার মান দ্বারা ভাগ করব, তাহলে ওই ভেক্টরের লব্ধির ভেক্টরের মান হচ্ছে √19। যদি ভাগ করি তাহলে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি সেক্ষেত্রে আমরা এই খ নাম্বারটি পাবো, অর্থাৎ 3/√19 × i। এটা কিন্তু আমরা পাবো প্লাস পাবো আমরা 3j ডিভাইড বাই √19, অর্থাৎ এটা আমরা পাবো 3j ডিভাইড বাই √19। আমরা কিন্তু এই খ নাম্বার অপশনটি পাবো, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব 102 ও 103 নং প্রশ্নের উত্তর। এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে, কোন গতিশীল কণার কোন মুহূর্তের অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে আর সমান, এটি আমাদের দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমাদের 102 নং প্রশ্ন বলা রয়েছে কণার তাৎক্ষণিক বেগ কত। আমরা যদি এই কণার তাৎক্ষণিক বেগ বি বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অবস্থান ভেক্টরকে সময়ের সাথে অন্তর্গ্রহণ করতে হবে, অর্থাৎ ডিডিটি। আর আমাদের কিন্তু এই সময়ের সাথে এই অবস্থান ভেক্টরকে যদি অন্তর্গ্রহণ করি তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক বেগটি পেয়ে যাব। আমরা যদি সেটি একটু বিস্তারিত করার যদি চেষ্টা করি তাহলে আমরা লিখব যে ডিডিটি ক্ষেত্রে আমরা এই সময় সাপেক্ষে এই আর কে যদি অন্তর্গ্রহণ করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো। তাহলে এটাকে লিখতে পারবো ডিডিটি আর সমান যেটা দেওয়া রয়েছে আমাদের i cos 5t প্লাস j sin 5t। এটি কিন্তু আমাদের দেওয়া রয়েছে। সেক্ষেত্রে এটিকে যদি আমরা এই সময়ের সাথে যদি অন্তরীকরণ করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো i এই cos থিটাকে অন্তরীকরণ করলে সেটা হচ্ছে আমাদের মাইনাস সাইন থিটা, অর্থাৎ থিটা বলতে এক্ষেত্রে 5t, এবং থিটা যদি থিটা না হয় এটিকে আবার অন্তরীকরণ করতে হয়, তাহলে আবার যদি করা হয় তাহলে সেটি হবে 5। তারপর হচ্ছে প্লাস j, তারপর সাইন থিটাকে করলে হবে আমাদের cos থিটা। এক্ষেত্রে থিটা বলতে হচ্ছে 5t, তাহলে 5t। এই থিটা যদি থিটা না হয় অন্য ভিন্ন কোনো কিছু হয় এটাকে আবার করতে হয়, তাহলে এই জন্য হচ্ছে আমাদের 5। এখন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 রয়েছে, এখানেও কিন্তু আমাদের 5 রয়েছে। 5 কে যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারবো 5j cos 5t। এক্ষেত্রে আমরা এই 5t কিন্তু আমরা এই কমন নিয়ে নিলাম, সেক্ষেত্রে 5j cos 5t। তারপর এক্ষেত্রে ছিল আমাদের মাইনাস আমরা লিখতে পারবো sin 5t, অর্থাৎ sin 5t। এক্ষেত্রে যেহেতু আমাদের i রয়েছে এক্ষেত্রে আমরা এখানে i লিখতে পারবো যে i sin 5t, অর্থাৎ এই 5j cos 5t মাইনাস i sin 5t এটি কিন্তু হচ্ছে আমাদের এই ব্যাক। আমরা যদি দেখি যে ব্যাক হচ্ছে মূলত অবস্থান ভেক্টরকে সময় সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে আমরা মূলত ব্যাক পাই, তাহলে ব্যাক সমান কিন্তু এটি। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে j cos 5t মাইনাস i sin 5t, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি ছিল এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 103। 103-এ বলা রয়েছে আর ভেক্টরের ক্ষেত্রটি হলো সলিনয়েডাল। আমরা জানি যে নেবলা এর সাথে, অর্থাৎ এই যে ডেল অথবা নেবলা বা নবলা যে যেটাই বলে, যে এক্ষেত্রে এই নেবলা এর সাথে যদি আমরা আর ভেক্টরকে যদি ডট করি তাহলে সেক্ষেত্রে এটির মান যদি 0 হয় তাহলে ভেক্টরটি হবে কি সলিনয়েডাল হবে। অর্থাৎ ভেক্টরটি সলিনয়েডাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল কিন্তু 0 হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যদি আমরা এটাকে ডট গুণন করি তাহলে
এক্ষেত্রে এটি কিন্তু শূন্য হবে, কেননা এক্ষেত্রে ন্যাবলা এর যে মানটি রয়েছে সেটি হচ্ছে আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে আমাদের ডেল ডেল জেড কে। আমরা কিন্তু এটি জানি। এর সাথে যদি আমরা এই ডট করি, আর কে ডট করি, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই জেড এর কোনো চলক কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই জেড কোনো চলক নেই। চলক না থাকার কারণে এদের ডট গুণফল শূন্য হবে। আর ডট গুণফল যদি শূন্য হয়ে যায় তখন কিন্তু ভেক্টরটি সলিনয়েডাল হবে, অর্থাৎ এটি কিন্তু সঠিক। তারপর যদি দেখি যে ভেক্টরটি অগুণনশীল, ভেক্টরটি যদি অগুণনশীল, আমরা জানি যে এই ন্যাবলা এর সাথে যদি আর ভেক্টরকে ক্রস করা হয়, যদি এটি শূন্য হয় তাহলে কিন্তু এর কাল শূন্য হলে ভেক্টরটি অগুণনশীল হবে। এক্ষেত্রেও কিন্তু এদের কাল কিন্তু শূন্য হবে। কাল কেন শূন্য হবে? এক্ষেত্রে ওই ন্যাবলার মান হচ্ছে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এক্ষেত্রে এক্স ওয়াই জেড চলক রয়েছে, আই এর সহগ এক্স ওয়াই, জে এর সহগ ওয়াই এবং এই কে এর সহগ হচ্ছে জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড কিন্তু চলক রয়েছে। এই চলকের সাথে যখন আমাদের অবস্থান ভেক্টর আর রয়েছে, এই আর এর যে মানটি রয়েছে সেখানে কিন্তু এক্স ওয়াই জেড এর কোনো চলক নেই। যখন আমরা এটিকে ক্রস গুণন করব তখন এই চলকটি না থাকার কারণে, এই অর্থাৎ এই চলকটি না থাকার কারণে সেক্ষেত্রে এদের এই কাল কিন্তু শূন্য হয়ে যাবে। যদি কাল শূন্য হয়ে যায় তখন ভেক্টরটি হচ্ছে অগুণনশীল। আমরা জানি যে কাল যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি অগুণনশীল হয়, অর্থাৎ 2 কিন্তু হচ্ছে সঠিক। গুণনশীল হবে না, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন হচ্ছে 104 এ যদি দেখি, যদি এ একটি ভেক্টর ক্ষেত্র হয় তবে ন্যাবলা ডট ন্যাবলা ক্রস এ এর মান কত? আমরা জানি যে যদি দুইটি ভেক্টরের ক্রস গুণনের সাথে অন্য একটি ভেক্টরকে যদি ডট করা হয় তিনটি ভেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ একটি যদি সাধারণ থাকে অর্থাৎ ন্যাবলা, তাহলে সেক্ষেত্রে এটির মান কিন্তু শূন্য হবে, অর্থাৎ এই ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন হচ্ছে 105 বলা রয়েছে নিচের কোনটি ভেক্টরের কার্ল? আমরা জানি যে ন্যাবলার সাথে কোনো ভেক্টরকে যদি ক্রস করা হয় তাহলে সেটিকে কার্ল বলা হয়, তাহলে এটি হচ্ছে কার্ল। এবং যদি ডট থাকে তাহলে সেটিকে বলা হয় ডাইভারজেন্স, এটি ডাইভারজেন্স, এবং এই ক্রস থাকলে এটিকে বলা হয় কার্ল, অর্থাৎ গ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন হচ্ছে 106, কোন বল ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি কি হবে? আমরা জানি যদি কার্ল যদি শূন্য হয়, অর্থাৎ কার্ল কথাটা যদি বলা থাকে এই কার্লটি যদি শূন্য হয় তাহলে ভেক্টরটি হবে অগুণনশীল এবং সাথে সাথে হবে সংরক্ষণশীল। অর্থাৎ ভেক্টরটি যদি কার্ল শূন্য হয় তাহলে বল বল ভেক্টর হবে অগুণনশীল এবং সাথে সাথে হবে সংরক্ষণশীল। এখানে অগুণনশীল কোথাও বলা নেই, যেহেতু সংরক্ষণশীল বলা রয়েছে, সুতরাং এই সংরক্ষণশীলই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 107 বলা রয়েছে যদি ফাই এক্স ওয়াই জেড একটি ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তবে তাকে কি বলে? যদি এই ফাই ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয় তাহলে কিন্তু তাকে বলা হয় গ্রেডিয়েন্ট। অর্থাৎ আমরা যদি এরকমটাই বলি যে এই ন্যাবলার সাথে যদি ফাই যদি আমাদের ব্যবকলনীয় স্কেলার ক্ষেত্র হয়ে থাকে তাহলে এটি কিন্তু গ্রেডিয়েন্ট বলা হয়, অর্থাৎ এটি হচ্ছে এই গ নম্বর যে অপশন এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 108 বলা রয়েছে বি ভেক্টর সমান এক্স স্কোয়ার আই মাইনাস 2zj প্লাস ওয়াই কে হলে ডাইভারজেন্স বি সমান কত? আমরা যদি এটি ডাইভারজেন্স যদি হিসাব করি, ডাইভারজেন্স হিসাব করলে আমরা এই ন্যাবলার সাথে আমরা এই বি কে ডট করব। যদি ন্যাবলার সাথে বি কে ডট করি তাহলে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস লিখতে পারি ডেল ডেল জেড কে। এটির সাথে কিন্তু আমরা এই বি কে ডট করব। যদি এর সাহায্যে বি কে যদি আমরা ডট করি তাহলে ডট, এক্ষেত্রে দেওয়া আছে এক্স স্কোয়ার আই মাইনাস 2z, তারপর দেওয়া রয়েছে প্লাস ওয়াই কে, এটি কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা এটাকে যদি ডট করি, অর্থাৎ ডট যদি করা হয় তাহলে আমরা বলবো যে আই সহগ আর আই সহগের সাথে গুণ, সেক্ষেত্রে আমরা ডেল ডেল এক্স এক্স স্কোয়ার লিখবো। তারপর জের সহগ, এক্ষেত্রে জের সহগের সাথে গুণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জের সহগ হচ্ছে আমাদের ডেল ডেল ওয়াই, এক্ষেত্রে কিন্তু ওয়াই যেহেতু নেই এক্ষেত্রে এই জন্য হচ্ছে আমাদের শূন্য। তারপর হচ্ছে কে এর সহগ জেড, এক্ষেত্রে কে এর সহগ যেহেতু জেড নেই এক্ষেত্রে কিন্তু এটি কিন্তু আমাদের শূন্য হচ্ছে। সুতরাং এটাকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে আমরা পাবো 2x। সুতরাং এই 2x হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 109 বলা রয়েছে ভেক্টর ক্ষেত্রে ভি ভেক্টর অঘূর্ণনশীল হলে নিচের কোনটি সত্য? আমরা জানি যে ভেক্টর ক্ষেত্র অঘূর্ণনশীল হওয়ার শর্ত হচ্ছে তাদের কার্ল শূন্য হবে, অর্থাৎ এই ন্যাবলা এর সাথে এই বি ভেক্টরকে ক্রস করলে যদি শূন্য হয় তাহলে সেটি হচ্ছে অঘূর্ণনশীল। আমরা দেখতে পাচ্ছি এই অপশনটি আমাদের রয়েছে খ নাম্বার যে অপশন, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 110। 110 এ বলা রয়েছে a ভেক্টর সমান px প্লাস yi প্লাস y মাইনাস 2zj প্লাস x প্লাস 3zk ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি p এর মান কত হলে। আমরা জানি যে কোনো ভেক্টর যদি সলিনয়েডাল হতে হয় তাহলে তাদের ডাইভারজেন্স কিন্তু শূন্য হতে হয়, অর্থাৎ এই নেবলার সাথে যেহেতু এই ভেক্টর দেওয়া রয়েছে এর ডাইভারজেন্স হচ্ছে ডট, সুতরাং এর মান এই শূন্য হতে হবে। যদি শূন্য হয় তাহলে কিন্তু সেটি সলিনয়েডাল হবে। এক্ষেত্রে আমরা এটিকে ডট করব। যদি এটিকে আমরা ডট করি তাহলে আমরা যেটি লিখতে পারবো, এক্ষেত্রে আমরা নেবলা সমান যে মানটি আমরা জানি সেটি আমরা জানি ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস আমরা জানি ডেল ডেল জেড কে। এটি কিন্তু আমরা জানি নেবলার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটা বের করব সেটা নেবলার সাথে এই ভেক্টরকে ডট করব। ডট করি তাহলে নেবলার সমান হচ্ছে এটা এবং ডট এ ভেক্টর সমান যেটি আমাদের দেয়া রয়েছে, এ ভেক্টর সমান দেয়া রয়েছে আমাদের px y i, এক্ষেত্রে px y i দেওয়া রয়েছে প্লাস y মাইনাস 2z j দেওয়া রয়েছে, তারপর হচ্ছে আমাদের প্লাস x প্লাস 3z কে কিন্তু দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই আয়ের সহগ, এক্ষেত্রে এটার হচ্ছে আয়ের সহগ গুণ হবে। আমরা যদি এটার আয়ের সহগ যদি গুণ দিই তাহলে আমরা লিখতে পারবো ডেল ডেল এক্স, এটা আয়ের সহগ ছিল আমাদের পি এক্স প্লাস ওয়াই। আমরা দেখতে পাচ্ছি যে এটির আয়ের সহগ কিন্তু হচ্ছে পি এক্স প্লাস ওয়াই। তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই এটা জের সহগ, এবং এক্ষেত্রে কিন্তু জের সহগ যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে আমাদের ওয়াই মাইনাস 2z। তারপর হচ্ছে আমাদের প্লাস কে এর সহগ ডেল ডেল জেড সমান হলে লিখতে পারবো এক্স প্লাস 3z। এটি কিন্তু আমরা পাবো যেহেতু ডট গুণ করলে এক্স এর সহগ ইন্টু এই ডট গুণ করলে আই সহগ প্লাস জের সহগ প্লাস হচ্ছে এর সহগ। এক্ষেত্রে এটিকে আমরা যদি এই অন্তর্গ্রহণ করি তাহলে আমরা শুধু পাবো পি, এক্ষেত্রে এটি মান পাবো পি প্লাস 0, এটা আমরা পাবো। তারপর আবার পাবো প্লাস ওয়াই কে করলে আমরা পাবো 1 মাইনাস 0, এক্ষেত্রে প্লাস এক্ষেত্রে আমরা যেটা পাবো এক্ষেত্রে পাবো 0 প্লাস 3। এটি কিন্তু আমরা পাবো যেহেতু আমাদের শর্ত মতে এটা কিন্তু আমরা লিখতে পারি পি প্লাস 1 প্লাস হচ্ছে 3, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে যে পি প্লাস 4। আমরা যেহেতু পেয়েছি যে নেবলা ডট এ ভেক্টর সমান যেহেতু 0 হতে হবে এবং এটির মান আমরা পেয়েছি পি প্লাস 4, সুতরাং 0 অর্থাৎ পি সমান -4। পি সমান -4 যদি হয় তাহলে কিন্তু ভেক্টরটি সলিনয়েডাল হবে, অর্থাৎ এর মান 0 হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পি সমান -4, এই ঘ নম্বর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 111। 111 তে বলা রয়েছে নেবলা ক্রস এই ভেক্টর সমান 0 হলে এই ভেক্টরটি অগুণনশীল হবে। আমরা জানি যে কোনো ভেক্টরের কার্ল যদি 0 হয় ভেক্টরটি অগুণনশীল হয়, এটি কিন্তু সঠিক। তারপর এই ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল, যদি অগুণনশীল হয় তাহলে সেটি কিন্তু আবার সংরক্ষণশীল হয়, এজন্য এটিও কিন্তু সঠিক। তারপর এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল, আমরা জানি যে কোনো ভেক্টর সলিনয়েডাল হতে গেলে তার ডাইভারজেন্স 0 হতে হয়। এক্ষেত্রে যেহেতু এখানে কার্ল দেওয়া রয়েছে সুতরাং এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর হচ্ছে 112। 112 নং প্রশ্নতে বলা রয়েছে কোন ভেক্টরের কার্ল 0 হলে ভেক্টরটি সলিনয়েডাল হবে। কোন ভেক্টরের কার্ল যদি 0 হয় ভেক্টরটি কিন্তু সলিনয়েডাল নয়, কারণ সলিনয়েডাল হতে গেলে তার ডাইভারজেন্স 0 হতে হয়, এটি সঠিক নয়। তারপর কোন ভেক্টরের কার্ল যদি 0 হয় তাহলে ভেক্টরটি কিন্তু অগুণনশীল, এই অগুণনশীল হলে এটি কিন্তু সত্য, এবং অগুণনশীল হলে সেটি আবার সংরক্ষণশীল হয়, অর্থাৎ এটিও কিন্তু সত্য, অর্থাৎ 2 এবং 3 নং হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।